নমস্কার, আমি বিশ্বরূপ আবার এলাম নিউক্লিয়ার হেলথ বাংলা পেজে। আজকে যে ইনফরমেশনটা আমি দিতে চাই সেটা রিয়েলি এক্সাইটিং একটা ইনফরমেশন। ভারত বায়োটেক তাদের কোভ্যাক্সিন ভ্যাকসিনের ফেজ 3 এন্টারিম ডেটা পাবলিশ করেছে এবং সেখানে তারা 80.6% এফিকেসি পেয়েছে। এই কোভ্যাক্সিন নিয়ে বিতর্ক ছিল যখন এটা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পায়, ফেজ 3 স্টাডি রিপোর্ট না আসার আগেই এই অ্যাপ্রুভাল নিয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু আজকে তারা যে তাদের ফেজ 3 এন্টারিম ডেটা পাবলিশ করেছে সেই প্রসঙ্গে আগে বলে নিই। এটা রিয়েলি একটা এক্সাইটিং নিউজ যে কোভ্যাক্সিন শোজ এফিকেসি মানে অ্যারাউন্ড 81% এফিকেসি এগেনস্ট কোভিড-19। দুটো ভাগে ভাগ করে প্রায় 25,800 হেলথি ভলেন্টিয়ারকে এই কোভ্যাক্সিন ভ্যাকসিন দেয়া হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়ালে। একটা গ্রুপে দেয়া হয়েছিল প্লেসবো, যেখানে কোনো ভ্যাকসিন ক্যান্ডিডেট ছিল না, আর একটা গ্রুপে দেয়া হয়েছিল রিয়েল ভ্যাকসিন ক্যান্ডিডেট। তারপর একটা সময়ের রেসপেক্টে দেখা হয়েছিল কতজন ইনফেক্টেড হলো। তো এখানে আপাতত রিপোর্ট ওয়াইজ যে রিপোর্টটা তারা প্রকাশ করেছে সেখানে 43 জন মানুষ ইনফেক্টেড হয়েছে ইন বোথ গ্রুপে। তাদের মধ্যে 36 জন প্লেসবো গ্রুপে, মানে যেখানে ভ্যাকসিন দেওয়া হয়নি, আর ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই গ্রুপে 7 জন ইনফেক্টেড হয়েছে কোভিড-19-এ। তো এখান থেকে তারা একটা এফিকেসি বার করেছে, সেটা প্রায় 81%। তাহলে এই কোভ্যাক্সিন নিয়ে আমাদের গবেষক মহলে, বিজ্ঞান মহলে, ডাক্তার মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার যথেষ্ট সঙ্গত কারণ ছিল, কারণ সেখানে এফিকেসি জিনিসটা দেখা হয়নি। প্রথমে ক্লিনিক্যাল ট্রায়াল মডেল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। বিজ্ঞান সবসময় এভিডেন্স চাই, সেই রেসপেক্টে সায়েন্টিস্ট বা ডক্টরদের কোশ্চেন এটাও কিন্তু অমূলক নয়। এই কোশ্চেনটা করা খুব দরকার। কোশ্চেনটা করলে অনেক লাভ আছে সোসাইটিতে। তো ভারত বায়োটেক একটা কোম্পানি আইসিএমআর এর সাথে, ভারতের আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সাথে যৌথ উদ্যোগে, এটা ভারতেরই তৈরি একটা ভ্যাকসিন, সেটা যথেষ্ট গর্বের। যে ক্লিনিক্যাল ট্রায়ালটা স্টার্ট করেছিল 8 মাস আগে, তার ফেজ 1 ফেজ 2 থ্রু দিয়ে গেছে। ফেজ 3 রানিং যখন চলছিল, যখন সবে দেয়া হয়েছিল ফার্স্ট ডোজ, তখন এই অ্যাপ্রুভালটা হয়েছিল। তো সেক্ষেত্রে একটা চান্স থেকেই যায়, প্রবাবিলিটি বলে এটাকে, এফিকেসি পাওয়া যাবে কি যাবে না, 50% প্রবাবিলিটি। যে কোনো একটা ট্রিটমেন্টের দুটো অপশন হয়, কাজ করবে কি কাজ করবে না। তো সেক্ষেত্রে ক্লিনিক্যাল মডে মিলিয়ন মিলিয়ন মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছিল সেটা কিন্তু সঙ্গত, এবং সেটা কিন্তু আমিও করেছিলাম যে আমাদের একটুখানি টাইম দেখে নেওয়া দরকার, যেটা এফিকেসিটা দেখাচ্ছে, মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হচ্ছে এবং সেই ইমিউনিটিটা কোভিড-19 ইনফেকশনকে প্রতিহত করছে। সেটা কিন্তু লজিক্যাল কোশ্চেন, এবং এরা অনেক বড় বড় বিজ্ঞানীও কিন্তু এই লজিক্যাল কোশ্চেনটা করেছিলেন। তো যাই হোক, রেগুলেটরি সংস্থার বিভিন্ন গাইডেন্স মানে গাইডেন্স আছে, গাইডেন্সের বিভিন্ন রূপরেখা আছে, বিভিন্ন পয়েন্ট আছে। সেই পয়েন্টের রেসপেক্টে এই কোভিড-19 প্যান্ডামিকের সময়ে এই ডিসিশন নেওয়া হয়েছিল। তো সেটা তার সেফটি প্রোফাইল দেখেই তবে ডিসিশন নেওয়া হয়েছিল। সেটা নিয়ে কোনো কারণ নেই, সেফটি ইজ দেয়ার। যে ভ্যাকসিনের যে সেফটি, এটা কিন্তু ফেজ 1 ফেজ 2তে কিন্তু এসে যায়। সেফটি প্রোফাইল, তার ইমিউনোজেনিসিটি প্রোফাইল, এফিকেসিটা আসে। এফিকেসি ডিটারমিনেশনটা হয় বেসিক্যালি ইন ফেজ 3 ট্রায়ালে। তো এটা একটা এন্টারিম ডেটা। এই এন্টারিম ডেটাটাই কিন্তু সব ডেটা না নয়। আগামী দিনে এই ডেটাটা উইচ টাইমে আরও কতজন মানুষ ইনফেক্টেড হচ্ছে রেসপেক্টে
সেগুলো কিন্তু দেখা হবে। তো এটা একটা তৎকালীন একটা ট্রায়াল চলাকালীন একটা ডেটা, যে ডেটাটা একটা ইন্ডিকেশন দেয় যে ইয়েস ইট ইজ ওয়ার্কিং। তো সেই রেসপেক্টেই কিন্তু আজকে এই কোভ্যাক্সিনের এন্টারিম ফেজ 3 ক্লিনিক্যাল ডেটা যেটা পাবলিশ হয়েছে এবং সেটা প্রায় 81% এফিকেসি তারা দেখিয়েছে। তাহলে এই যে ভ্যাকসিনেশন ড্রাইভ আজকে ভারতবর্ষে চলছে, এই ভ্যাকসিনেশন ড্রাইভ আমাদের যে খুব দরকার সেদিক দিয়ে কোনো কোশ্চেন নেই, রাইট? এখন দুটো মাত্র এমার্জেন্সি ইউজ হিসাবে যে ভ্যাকসিন ক্যান্ডিডেট আমাদের আছে, একটা কোভ্যাক্সিন, একটা কোভিশিল্ড, যার ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়েছে এবং খুবই তৎপরতার সঙ্গে চলছে এবং সেটা যথেষ্ট প্রশংসনীয়। ভারতবর্ষের এই এত বিপুল সংখ্যক মাসের ক্ষেত্রে ভ্যাকসিনেশন ড্রাইভটা সারা বিশ্বে কিন্তু যথেষ্ট প্রশংসা অর্জন করেছে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা, বিক্ষিপ্ত কিছু সাইড এফেক্টের রিপোর্ট পাওয়া যাচ্ছে। দেখুন, যে কোনো ভ্যাকসিনের একটা মিনিমাম সাইড এফেক্ট থাকে, তো সেক্ষেত্রে সেই সাইড এফেক্টটা কিন্তু কিছু কিছু জায়গায়, যে কোনো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে দেখবেন কিছু সাইড এফেক্ট খুব অল্প, মাইনর সাইড এফেক্ট, সিভিয়ার সাইড এফেক্ট থাকলে সেগুলো সত্যি কনসার্ন ব্যাপার থাকে। তো সেগুলো কিন্তু থাকে। আমি একটা পোস্ট করেছিলাম আগের দিন এবং সেখানে এই ভ্যাকসিনেশন নিয়ে যখন আমার যে পোস্টটা করেছিলাম, আমি যেমন এখানে ফাইজারের ভ্যাকসিন পেয়েছি, দুটো ডোজই পেয়েছি, যদিও ফাইজার কিন্তু স্টিল ইন বেসিক্যালি ওই এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালে আছে। সো ভ্যাকসিনেশন ড্রাইভ এটা কিন্তু সব দেশই স্টার্ট করেছে একটা এন্টারিম ডেটাকে দেখে। একটা এন্টারিম ফেজ 3 ডেটা তাদের সামনে যখন এসছে, তখন তারা রেগুলেটরি সংস্থার দ্বারা অ্যাপ্রুভাল পেয়েছে এবং সেটা কিন্তু ভ্যাকসিনেশন ড্রাইভের পার্ট। আমাদের এই কোভিড প্যান্ডামিককে প্রতিহত করতে গেলে আমাদের ভ্যাকসিনেশন প্রয়োজন, এদিক দিয়ে কোনো ডাউট নেই। তো সেই কারণে এই ভ্যাকসিনেশন ড্রাইভটা আমাদের চলাটা খুব দরকার, এগিয়ে নিয়ে যাওয়াটা খুব দরকার এবং মানুষের সচেতনতা দরকার, মানুষের সাহসটাও দরকার এই ভ্যাকসিনেশন নেওয়ার ক্ষেত্রে। তবে বিভিন্ন রকম গাইডলাইন্স আছে, যে গাইডলাইন্সগুলো আপনাদেরকে এনশিওর করবে যে কারা নিতে পারবেন না। বিশেষ করে যারা প্রেগনেন্ট ওমেন, তাদের ক্ষেত্রে আমি এটুকুনি বলতে পারি যে এমন কোনো স্টাডি হয়নি প্রেগনেন্ট ওমেন্টের ওপরে এই ভ্যাকসিন দিয়ে, সেই কারণে প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে এটার কিন্তু একটা রেস্ট্রিকশনস আছে, কারণ কোনো স্টাডি, কোনো ভলেন্টিয়ার নিয়োগ করা হয়নি প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। তো সেই কারণে প্রেগনেন্ট ওমেন যারা, তারা কখনোই ভ্যাকসিনের ব্যাপারে ভাববেন না, অ্যাটলিস্ট ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। আই থিঙ্ক যে প্রেগনেন্ট ওমেনদের এখন কোনো জায়গাতেই ভ্যাকসিন কিন্তু দেওয়া হচ্ছে না। স্টিল ইভেন কোনো ভ্যাকসিনই কোনো চিলড্রেনদেরকেও দেওয়া হচ্ছে না, কারণ কোনো ট্রায়াল কিন্তু এখনো চিলড্রেনকে ইনক্লুড করে দেখা হয়নি। যে কোনো ট্রায়াল চিলড্রেনদের ক্ষেত্রে যখন ভ্যাকসিনেশন ট্রায়াল হয় বা কোনো ভ্যাকসিন আসে, অ্যাডাল্টদের দেখার পরে তারপর চিলড্রেনদের সেটা অনসেট হয়। আগামী দিনে আমরা হয়তো দেখব যে নতুন স্ট্র্যাটিফিকেশন হচ্ছে, বিভিন্ন এজের কিডস বা চিলড্রেন এদেরকে ইনক্লুড করা হচ্ছে এবং তাদেরকে একটা ট্রায়ালের আকারে নিয়ে আসা হচ্ছে। তখন কিন্তু আমরা আস্তে আস্তে সেই দিকে এগোবো। সো ইটস এ পাথ, মানে প্রসেস, আমাদের তার জন্য একটু ওয়েট করতে হবে। তাই সবচেয়ে বড় কথা হলো যে এই প্যান্ডামিকটা আজকে ফার্স্ট ওয়েভ, আমরা এক বছরের ওপর সময় ধরে যে ফার্স্ট ওয়েভটাকে দেখলাম, যে ভারতবর্ষে প্রায় 1,11,00,000 ওপর মানুষ যখন ইনফেক্টেড হয়েছে এবং সেখানে 1,57,000 মানুষের ওপর যখন রিপোর্টেড মৃত্যুর সংখ্যা পাওয়া গেছে এই কোভিড-19কে নিয়ে, কোভিড-19 অ্যাসোসিয়েটেড ডেথ, সেক্ষেত্রে কিন্তু আমরা কোভিড-19 এই ইনফেকশনটাকে খুব একটা হেলাই ফেলাই দেখলে ভুল হবে। সাবধানতা কিন্তু দরকার। তা বলে কি ঘরে বসে থাকবেন? ঘরে বসে থাকার কথা কিন্তু আমি কোনোদিন প্রথম দিন থেকে বলিনি, উই হ্যাভ টু ওয়ার্ক। আমাদের কাজ করতে হবে, কর্ম করতে হবে। আমাদের এখন বহু ফেসিলিটিস আছে, ওয়ার্ক ফ্রম হোম। আমাদের বাইরে বাজারে যেতে হবে অবশ্যই প্রোটেক্টিভ মেজার নিয়ে। এই কথাটাই কিন্তু আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলে আসছি। স্টিল টুডে আমি আপনাদেরকে বলবো যে আগামী 1 বছর, মিনিমাম 1 বছর মাস্ক ইউজ করবেন, মিনিমাম সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন রাস্তাঘাটে। একটা ভালো দিক বলি, একটা ভালো কথা বলি, যে আমাদের যে ইনফ্লুয়েঞ্জাটা প্রতি সিজনারি একটা শীতকালের আগে বা পরে আসে, যেটা বিশেষ করে ইউএসএ তো বিশালভাবে প্রকোপ ধারণ করে, বহু মৃত্যুর সংখ্যা ঘটে। এবারে কিন্তু যেহেতু আমাদের এই প্রোটেকশন সিস্টেমটা আছে এবং সেম মেকানিজমে যেহেতু এই ভাইরাসগুলো মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এই যে আমরা মাস্ক ইউজ করি, এবারে কিন্তু ইনফ্লুয়েঞ্জার প্রকোপ খুব কম এবং মৃত্যুর সংখ্যা ভেরি লেস, নেই, খুব কম।
তো সেই কারণে দেখুন একটার সাথে একটা রিলেটেড। তাহলে আমাদের প্রিভেন্টিভ মেজার, তাহলে আমরা যত স্মার্ট হব আমরা নিজেকে প্রিভেন্ট তত বেশি করব। সেই জন্যই হেলথ লিটারেসি। তাহলে আজকের আলোচনা শুধু একটা কোভ্যাক্সিনের ইনফরমেশনটাই আমি এনরিচ করতে চাইছি না, আমি এটাও এনরিচ করতে চাইছি যে আমাদের কিন্তু প্রিভেন্টিভ মেজার এই জিনিসটাকে বোঝা দরকার। আমরা বাইরে যাব, কাজ করব, সবকিছু করব, বাট উই শুড হ্যাভ মিনিমাম প্রিভেন্টিভ মেজার। যতটা পারবেন ডিস্টেন্স মেনটেন করবেন, ক্রাউড অ্যাভয়েড করবেন, স্টিল মাস্ক পরবেন। আমাদের সেকেন্ড ওয়েভ দেখবেন খুব যদি খেয়াল করে যে আবার কিন্তু সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, একটু একটু করে বাড়ছে। এইভাবেই শুরু হয়েছিল একদিন, আবার বিভিন্ন ভ্যারিয়েন্টের জন্ম নিচ্ছে। ইংল্যান্ডের ভ্যারিয়েশন, সাউথ আফ্রিকার, ব্রাজিলের, সেগুলো কিন্তু আরো বেশি ইনফেকশাস। সেগুলো কতটা মর্টালিটি হাই কিনা সেটা কিন্তু কোনো রিপোর্টেড নেই, বাট ইনফেকশন খুব তাড়াতাড়ি সহজে ছড়ায়। এবার নাম্বার অফ ইনফেকশন যত বাড়বে, 1% পিপুলও তো স্টিল দেখুন, যদি আমরা রিপোর্টেড কেসের হিসাবে বিচার করি, রিপোর্টেড, নন রিপোর্টেড ভুলে যান, নন রিপোর্টেড তো আছেই। আমরা অনেক সময় রিপোর্ট করি না, মেজার করি না, আমরা জানতেও পারি না, যেহেতু অ্যাসিমটোমেটিক সিমটম, বহু অ্যাসিমটোমেটিক সিমটম আছে আমাদের এই কোভিড-19 বহু মানুষের মধ্যে সেটা ঘটে। তো সেগুলো রিপোর্টেড হয় না অনেক সময়, সেগুলোকে টেস্টিংও হয় না অনেক সময়। সেই জন্য বহু আনরিপোর্টেড আছে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। সেখানেও কিন্তু 1,11,00,000 মানুষ কিন্তু ভারতবর্ষের রিপোর্টেড সংক্রমিত হয়েছে ওপর। প্রায় 1,57,000 মানুষের কিন্তু কোভিড রিলেটেড ডেথও হয়েছে, সেটাও রিপোর্টেড। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেকেন্ড ওয়েভ যেটা আপকামিং সেটাকে কিন্তু আটকাতে হবে। আমরা খুব বেটার জায়গায় আছি বলতে পারেন, ভ্যাকসিনেশন ড্রাইভ স্টার্ট হয়েছে, বেটার জায়গায় আছি। আবার আমাদের সংক্রমণের সংখ্যাটা প্রতিদিন, আগে যেটা একটা সময় 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল, এরকমও হয়েছিল, রাইট? সেটা কিন্তু আজকে 10,000, 11,000-এর নিচে নেমে এসছে, মানে 10th fold ডাউন রিপোর্টেড, যেটা টেস্টিং হয়। তো সেক্ষেত্রেও কিন্তু একটা গুড সাইন যে আমরা খুব বেটার জায়গায় আছি। কিন্তু এই বেটার জায়গাটা ওটস হতে টাইম লাগবে না যদি না আমরা সচেতন হই। যদিও আমাদের সচেতনতার অভাব, আমরা রাস্তাঘাটে দেখি, মিছিলে দেখি, সব জায়গাতেই সচেতনতার অভাব দেখি। আমরা অনেকটা কেয়ারলেস লাইফ ডিল করি। যারা আমরা সচেতন থাকতে চাই তারাও কিন্তু অনেক সময় সচেতনতা নিয়ে চললেও এফেক্টেড হন, বিকজ অফ আদার পিপল আর নট ফলোয়িং, দে আর রেগলেস। তো ঘটনা হচ্ছে আমরা যখন কন্ট্রোল করে এসেছি, ভ্যাকসিনেশন ড্রাইভ যখন স্টার্ট হয়ে গেছে, এখন আমাদের কাছে 2টো ভ্যাকসিন ভারতবর্ষের, যখন 2টো ভ্যাকসিনই একটা এন্টারিম ডেটা আমাদের সামনে রয়েছে যে বোথ আর ওয়ার্কিং, তাই আপনারা যখন যেটা পাবেন আপনাদের সামনে, এখন যেমন বয়স্ক মানুষদের জন্যে ভ্যাকসিনেশন ড্রাইভ স্টার্ট হচ্ছে, তারপর যারা কোমরবিডিটিস আছেন 45 থেকে 60 বছর বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এই ভ্যাকসিনেশন ড্রাইভ স্টার্ট হচ্ছে। সুযোগ যে অনলাইন অ্যাপের মাধ্যমে, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করুন, পেলে অবশ্যই নিয়ে নিন। আর নেবার আগে যদি কোনো কোশ্চেন থাকে, আমাকে অনেকে কোশ্চেন করছেন, বিভিন্ন ধরনের কোশ্চেন করেছেন, মেসেজও করেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে প্রথমত কথা হচ্ছে যে কিছু কিছু রেস্ট্রিকশনস আছে যাদেরকে দেয়া হবে না, এবং সেটা হেলথ কেয়ার কর্মীরা সবাই জানেন। তাই আপনারা যখনই, যদি আপনার সন্দেহ হয় অ্যাপ্লিকেশন করেছেন অথচ আপনার ডেট পেয়েছেন, যে মনে হয় যে একবার জিজ্ঞাসা করি, কোশ্চেন করতে শিখুন। যে হেলথ কেয়ার সেটিংয়ে এই ভ্যাকসিন দেওয়া হবে সেখানে গিয়ে কোশ্চেন করবেন যে আচ্ছা আমার এটা আছে, আমার কি এটা ঠিক হবে, আপনারা কি গাইড করেন? সেখানে অনেক ডাক্তার থাকে, অনেক সময় গাইড করে দেবেন ইনস্ট্যান্ট। সো দ্যাট ইজ দ্য, মানে আমার মনে হয় স্মার্টনেস, রাইট? তো আগামী দিনে আমরা এই ভ্যাকসিনেশন ড্রাইভকে সাপোর্ট করব, প্রমোট করব, যাতে করে আরও অনেক মানুষ এই ব্যাপারটা সম্বন্ধে ভয় থেকে বেরিয়ে আসে। বহু শিক্ষিত ছেলে মেয়ে, আমি বলছি, আমার একটা আগের দিনের একটা পোস্ট যেখানে আমি ভ্যাকসিন নিয়েছিলাম, তার রেসপেক্টে আমি লিখেছিলাম পুরো ভ্যাকসিনেশন প্রসেসটা কি ধরনের ভ্যাকসিন। সেখানে অনেকে পোস্ট করছে যেখানে কোনো এক জায়গায় কেউ মৃত হয়েছে, সেই ধরনের পোস্ট, এবং সেখানে কিন্তু তারা প্রচার করছে যে ভ্যাকসিনেশন মানে কোভিড-19 ফালতু, এটসেট্রা, একটা গেম, এটসেট্রা। দেখুন, পলিটিশিয়ানরা গেম খেলে, প্রতিদিন আমাদের সাথে খেলছে, কিন্তু সারা বিশ্বে একটা ডিজিজকে নিয়ে গেম, এটা আমি বিশ্বাস করি না। প্রত্যেক দেশের পলিটিশিয়ানরা গেম খেলে আমাদের সাথে, কথা দিয়ে কথা রাখে না।
এটা সত্যি, সেগুলো গেম হতে পারে, কিন্তু কখনো যে এই যে কোভিড-19 প্যান্ডামিকটা একটা গেম, এটা আমি বিশ্বাস করি না। এত মানুষের সংক্রমণ, এত পৃথিবীব্যাপী এত মৃত্যু, এবং একটা সময় হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না, হাহাকার পড়ে গিয়েছিল যখন প্রথম এইটা ডিজিজটাকে আমরা ফেস করেছিলাম, যার কোনো নোন মেডিকেশন ছিল না। এখন আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, যেখানে আমরা অনেক কিছু জানতে পারছি, আমরা প্রতিহত করতে পারছি, আমরা রোগটাকে টেস্টিং করে ট্রেসিং করতে পারছি খুব আর্লি মোমেন্টে। আমাদের কাছে এখন নোন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অনেক বেশি অ্যাভেলেবল। ডাক্তাররা এত এক্সপিরিয়েন্সের মাধ্যমে জ্ঞান অর্জন করেছেন যে তারা খুব সহজেই প্রিভেন্ট করতে পারছেন, মানুষকে বাঁচিয়ে তুলতে পারছেন। আগে যেগুলো মডারেট থেকে সিভিয়ারলি চলে যেত, বহু মানুষের মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর সংখ্যাটাকে আজকে আটকে দেওয়া হয়েছে এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমে। এগুলো কিন্তু সবই আমাদের যারা হেলথ কেয়ার সেটিংয়ে কাজ করেন তাদের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের থেকেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে। আমাদের যে সমস্ত মেডিকেশন এসেছিল এমার্জেন্সি ইউজ হিসাবে, সেগুলো কোনোটাই কাজ করেনি। শুধু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আমি বলতে পারি ইজ এ গ্রেট, মানে যেটা আমাদের ভারতবর্ষের প্রতিটা ছোট ছোট হসপিটাল থেকে বড় হসপিটালে এত বিপুল সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়েছে। আমাদের উন্নয়নশীল দেশ বলা হয়, কিন্তু আমাদের হসপিটাল সেটিংসে যাই হোক না কেন, আমাদের কিন্তু মিনিমাম সাপোর্টটাকে দেওয়ার জন্য অনেক মানে গাদাগাদি করেও অনেক সময় আমরা মিনিমাম সাপোর্টটাকে মানুষকে দিতে পারি। আমাদের অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। সেই জন্যই আপনাদের দাবি করা উচিত, এটা চাই ওটা চাই, স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, জব চাই। সেটাই আমাদের ডেভেলপমেন্ট, আগামী দিনের ভারতবর্ষের ডেভেলপমেন্ট। বিজ্ঞানের অগ্রগতি চাই, বিজ্ঞানের রিসার্চ আরও চাই। তো সেইগুলো আমাদের দাবি থাকবে। আমাদের যে কোনো অ্যাজ এ রেসপন্সিবল ভোটার হিসাবে আমাদের দাবি থাকবে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে সরকারের কাছে। তো যাই হোক, আজকের আলোচনা এইখানেই আমি শেষ করতে চাই। আমি জাস্ট আপনাদের কয়েকটা কমেন্ট দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর মজিদুল, পিঙ্কি জয়নিং, স্বপন ঘটক, স্যার ভ্যাকসিনেশন নিলে কি অ্যালকোহল নেওয়া যাবে না? দেখুন, আপনি অ্যালকোহল কনজামশন নিয়ে অনেক ক্ষতি আছে, এটুকু কিন্তু জানেন যে বেশ অতিমাত্রায় অ্যালকোহল কনজামশন ইজ ব্যাড। তবে যে কদিন ভ্যাকসিন নেবেন অ্যালকোহল কনজামশনটা একটু কম করুন বা ছেড়ে দিন, ইট ইজ বেটার। কারণ ওই সময় কি হয়, আমাদের শরীরে নানান রাসায়নিক বিক্রিয়া হয়, যার ফলে আমাদের শরীরে প্রিভেন্টিভ অ্যান্টিবডি তৈরি হয়, রাইট? তো সেই কারণে অন্য ধরনের ট্রেস না নেওয়াই ভালো সেলের মধ্যে। আমাদের অ্যালকোহল খেলে সেটাকে আবার কি করতে হয়, বার করতে হয়, অনেক টক্সিসিটি বাড়ে, অনেক কিছু ঘটনা ঘটে। সেই জন্য অনেক সময় অ্যালকোহলের ক্ষেত্রে বলে যে অ্যালকোহলটা এই কদিন খাবেন না বা রেস্ট্রিক্ট করে দিন বা মিনিমাইজ করে দিন, সেই জন্যে বলে। ডিরেক্ট কোনো কোরিলেশন নেই, ইটস ফর গুড ফর মানে ইউর হেলথ। পার্থপ্রতিম চ্যাটার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মাধুরী রয়, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার থেকে অনেক কিছু জানতে পারি, অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আপনার শুভকামনা মাধুরী রয়। তো আমি এইভাবেই আপনাদের সামনে আসবো আগামী দিনে এবং আপনাদের পাশে থাকব, বিজ্ঞান ভিত্তিক তথ্য নিয়ে আলোচনা করব, সচেতনতা গড়ে তুলব। আপনারা নিউক্লিয়ার হেলথের পাশে থাকুন। আমি নিউক্লিয়ার হেলথের একটা স্টার্ট আপ ফরমেশন করছি আগামী দিনে, যেটা শুধু টেলিমেডিসিনের মধ্যে লিমিটেড থাকবে না, সেটা বাড়ি বাড়ি হিউম্যানি সাপোর্ট গড়ে তোলা, আপনাদের মেডিকেল ট্যুরিজমে হিউম্যান সাপোর্ট সিস্টেম গড়ে তোলা, সেগুলোও কিন্তু আমার একটা স্টার্ট আপের পার্ট। এবং সেখান থেকে আমি অনেকটা এম্পাওয়ারমেন্ট, অনেক এন্টারপ্রেনার, আমি মাঝে মাঝে বলি দেখবেন যে আমরা বিনা ইনভেস্টমেন্টে এন্টারপ্রেনার নিচ্ছি, বা সেখানে প্রায় 50 জনের ওপর জয়েন করছে। আমাদের যখন স্টার্ট আপটা লঞ্চ হবে আপনাদের জানাবো। আমরা খুব ক্লোজ হয়ে আছি, দেখুন অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু সেটা তৈরি করতে বহু টাইম লাগে। তো আমরা ভেরি ক্লোজ, আমার কোম্পানি ইনকর্পোরেশন হয়ে গেছে, নিউক্লিয়ার হেলথ হাব, একটা ইন্ডিয়ান কোম্পানি, একটা স্টার্ট আপ। আমাদের অ্যাপটা, যেটা টেলিমেডিসিন অ্যাপ ইনিশিয়ালি আসছে, সেটাও প্রায় ক্লোজ। হয়তো আমরা এপ্রিলে ট্রায়ালে পাঠাবো, মে মাস থেকে হয়তো আমাদের কাছে আপনারা ডাক্তার অ্যাভেলেবল পাবেন। এবং আগামী দিনে আমরা হিউম্যানি সাপোর্ট চেন গড়ে তুলব। আমাদের অনেক ছোট ছোট পরিবার আছে যাদের হিউম্যানি সাপোর্ট প্রয়োজন হয়, ডাক্তার এ রাজ্য থেকে ও রাজ্য নিয়ে যাওয়া, ও রাজ্য থেকে সে রাজ্য নিয়ে যাওয়া, তাদের জন্য আমাদের এই এন্টারপ্রেনাররা যারা
যারা কিছু করছে না, যারা স্বপ্ন দেখছে আপনাদের পাশে থাকার জন্য, যাদের মানসিকতা আছে, তাদেরকে সুযোগ করে দিতে চাই, নতুন করে একটা অন্য ধরনের এম্পাওয়ারমেন্ট গড়ে তুলতে চাই। তাই আপনারা কিন্তু সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং আমাদের পরিষেবা আগামী দিনে অবশ্যই আপনারাও পাবেন। তো আমাকে একটু সময় দিন, ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, এবং আশা করছি নিউক্লিয়ার হেলথ হাব আগামী দিনে পশ্চিমবঙ্গ দিয়ে স্টার্ট হচ্ছে, ভারতবর্ষে একটা বড় হেলথ রিলেটেড হাব তৈরি হবে। নমস্কার।